আচ্ছা, যে স্কুলটা করাবো দেখ, স্মৃতি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির, ঠিক আছে তো? এই স্কুলের টেস্টের কোশ্চেনটা করাবো। তো প্রথমে দেখ স্টোর লেজার যেটা দিয়েছে, কি দিয়েছে বলতো? স্টোর লেজারের ওয়েটেড অ্যাভারেজ দিয়েছে, ঠিক আছে? সবার দাগ কাটা হয়ে গেছে, আমরা এবার অঙ্কটা আরম্ভ করে দিচ্ছি। 2024 এপ্রিল মাসের 1 তারিখ, 2024 এপ্রিল মাসের 1 তারিখ কত বলেছে? ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিট 9 টাকা করে। তো ব্যালেন্সে লেখ 1000 ইউনিট 9 টাকা করে, 9000। এটা বলা হলো না কোন মেথড বলেছে, এটা ওয়েটেড অ্যাভারেজ বলেছে। তিন তারিখ পারচেজ বলেছে 1500 ইউনিট 10 টাকা করে। 1500 ইউনিট 10 টাকা করে কত হচ্ছে? 15,000 টাকা। তাহলে কত হচ্ছে? 1000 এর সাথে 1500 যোগ করে এটা হয়ে গেল 2500 ইউনিট, আর 9 এর সাথে 15 যোগ করে হয়ে গেল 24,000। রেট করে নিতে হবে যেহেতু ওয়েটেড অ্যাভারেজ বলেছে। 24,000 ডিভাইড বাই 2500 কত হচ্ছে? 9.6। 3 তারিখ হয়ে গেল। 6 তারিখ তোদের যে একটা ট্রিক্স গুলো মানে বলে দিচ্ছি, তুই যদি ভালো করে স্টোর লেজার করে যেতে পারিস তাহলে তোর স্টোর লেজার থিওরি পড়ার দরকার নেই, ঠিক আছে? খুব ভালো করে অঙ্ক করে যেতে পারিস, খুব ভালো করে, ঠিক আছে তো? ইস্যু 6 তারিখ কত? 390 ইউনিট। এই অঙ্কটা কিন্তু পুরো ইয়ারে আসা অঙ্ক, যে অঙ্কগুলো দেখ এই অঙ্কটা পুরো ইয়ারে আসা অঙ্ক। 390 ইউনিট ইস্যু হয়েছে, ঠিক আছে তো? তাহলে ইস্যুর রেট কত হবে? এখানে 9 টাকা 60ই হবে, আগের রেটটা হবে 390 কত হচ্ছে? 3744। বুঝতে পারছিস তো? দেখো ওয়েটেড ভালো করে না পারলে করে নে, এই অঙ্কটা ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে। কোনো জায়গায় ডাউট থাকলে বলবি, বলে দেবো কিন্তু। কারোর অসুবিধা হলে ওইটাতে করে নিবি, আর যারা পারছিস তো করে ফেল ফটাফট করে। সিটি রমেশ নগর, এই তো পেজ নম্বর কত? পেজ কত? লাস্ট পেজ 43 পেজে দুইটা। এই যে 43 পেজের পিডিএফটা, 43 পেজের পিডিএফ লাস্ট স্কুলের আগের স্কুলটা, পেয়েছিস তো? আচ্ছা দেখ, 2500 ইউনিট গোডাউনে পড়েছিল, তার মানে 390 বের করে দিয়েছি। তাহলে রইল কত? 2500 থেকে যদি 390 বের করে দিস, রইল কত? 2110। আর 24,000 থেকে 3,744 মাইনাস করবো, কত হচ্ছে? 20,256। কিচ্ছু না, যেগুলো পারচেস হচ্ছে রিসিভ হয়েছে সেগুলো যোগ, আর ইস্যুগুলো বাদ যাবে, আর কিছু না। তাহলে ভাগ কর 20,256কে 2,110 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 9.6। পেয়েছিস তো বুঝে? 6 তারিখ 8 তারিখ বলে শর্টেজ 10 ইউনিট। এ তুই বুঝতে পারছিস তো অঙ্কটা? শুধু দেখ পাশেরটা দেখে টোকাচ্ছে, বুঝে বুঝে ঢুকবি। যেই জায়গাটা অসুবিধা হবে জিজ্ঞাসা করে নিবি। এরপরে শর্টেজ বলে 10 ইউনিট। কত তারিখ বলে শর্টেজ? দেখি ইউনিট ডেট বলেছে 8 তারিখ। শর্টেজ মানে ইস্যুর ঘরে লিখবো 10 ইউনিট কত করে হবে? 9 টাকা 60, মানে লাস্ট রেট নিতে হবে 96 টাকা। 2,110 থেকে 10 বেরিয়ে গেলে রইল 2,100। আর 20,256 থেকে যদি তুই 20,256 থেকে যদি তুই 96 টাকা বাদ দিস, কত হচ্ছে? 20,160 টাকা। এই 20,160 কে যদি 2,100 দিয়ে ভাগ করিস, কত হচ্ছে? 9 টাকা 60। 8 হয়ে গেল। 10 তারিখ 500 ইউনিট ইস্যু করেছে, ওই লাস্ট 9 টাকা 60 ছিল, কত হবে? 4,800। 2,100 থেকে 500 বেরিয়ে গেলে কত রইল? 1,600। আর 20,160 থেকে যদি তোমার 4,800 বেরিয়ে যায় তাহলে কত রইল? 15,360। এই 15,360 কে যে 1,600 দিয়ে ভাগ করি তাহলে কত? 9 টাকা 60 হচ্ছে। 10 তারিখ হয়ে গেল। আর কত তারিখ বলেছিল বল? 15 তারিখ 200 ইউনিট পারচেস করেছি, কত করে? 8 টাকা 70 করে। কর
200 ইন্টু 8 টাকা 70 করলে কত হচ্ছে? 1740। 1600 ছিল, 200 পারচেস করলাম, রইল কত গোডাউনে? 1800। আর 15,360 থেকে যদি তুই 1740 বাদ দিস, কত হচ্ছে? 13,000। সরি, বাদ দেবো কেন, কিন্তু উল্টো বলে দিলাম। 15,360-এর সাথে যদি 1740 যোগ করি, কত হচ্ছে? 17,100। 17,100-কে যদি 1800 দিয়ে ভাগ করি, কত দাঁড়াচ্ছে? 9.5। লাস্ট এন্ট্রি 15 তারিখের পর লাস্ট এন্ট্রি কত বলেছে? 18 তারিখ 1000 ইউনিট ইস্যু বলেছে। কত হবে? 9.5 মানে 9,500। এটা হচ্ছে 7,600, আর 18 থেকে 1000 বেরিয়ে গেলে 800। রেট হচ্ছে 9.5। এটা হচ্ছে ক্লোজিং স্টক, অঙ্ক শেষ। আর এটা ছিল শর্টেজ, এখানে লিখে দেবো শর্টেজ। এই স্কুলে অ্যাকাউন্টসের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করেছিল, ঠিক আছে, কিন্তু কস্ট ট্যাক্সের প্রথম অঙ্কটা দেখলাম ঠিক আছে, সোজাই ছিল। ইয়ারের অঙ্ক তুলে দিয়েছে পুরো। তোর পরীক্ষায় ফিফো লিফো সিম্পল ওয়েটের মধ্যে বারবার বলছে সিম্পল আগের বার চলে এসছে, রইল বাকি ফিফো সিম্পল ওয়েটেড, সরি ফিফো লিফো আর ওয়েটেড। আমি যতগুলো স্কুলের টেস্টের কোশ্চেন দেখলাম ম্যাক্সিমাম স্কুলে এসছে লিফো, কয়েকটা স্কুলে এসছে ওয়েটেড। মানে কি বুঝলো, লিফো আর ওয়েটের মধ্যে এবার আসার চান্স বেশি। হয়ে গেল। এর সঙ্গে থিওরি কি দিয়েছিল দেখ। আর একটা জিনিস তুই দেখতে পাচ্ছিস, ফিফো লিফো চ্যাপ্টারতে কি থিওরি দিচ্ছে, হয় পার্থক্য দিচ্ছে, আর না হলে ওই ফিফো ওদের যে সমস্ত যে মেথড গুলো ছিল না, তার সুবিধা অসুবিধা করে দিচ্ছে। আচ্ছা, বিতে বলেছে কি, উত্তম সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ গুড টাইম কিপিং সিস্টেমস। দুয়ের দাগের কোশ্চেন কি দিয়েছে দেখ, বলছে স্টেট দ্য অবজেক্টিভস অফ বুক কিপিং, বুক কিপিং এর উদ্দেশ্যগুলো লেখো। তারপর বলেছে ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং আইডিয়াল টাইম ইজ নর্মাল, তোমাদের কোনটা নর্মাল আইডিয়াল টাইম, কোনটা অ্যাবনর্মাল আইডিয়াল টাইম, বহুবার করেছি, এসিকিউতে ছিল। টাইম লস ডিউ টু লক আউট ডিক্লেয়ার ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে লক আউট হয়ে গেছে, এটা কি ধরনের আইডিয়াল টাইম। তারা বলেছে টাইম লস ডিউ টু রুটিন মেনটেন্যান্স অফ মেশিনারি, এটা কি ধরনের আইডিয়াল টাইম। জাস্ট বলেই দিই যে একটা নর্মাল হবে, একটা অ্যাবনর্মাল হবে। এই থিওরিটার সঙ্গে পরে একটা অঙ্ক দিয়েছিল, সেটা কি, পিস সেটের অঙ্ক দিয়েছিল, পিস সেট। দেখ ডিফারেন্সিয়াল পিস সেট, এই অঙ্কটা কিন্তু ইয়ারে আসছে, অঙ্কটা করানো, তো চ ইয়ারে এসে তো করিয়ে দিচ্ছি। ভালো অঙ্ক, ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক, মানে আমি কি বলছি, স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্কই পরীক্ষায় আসার সম্ভাবনা এবছর। এবছর পরীক্ষায় এরকমই অঙ্ক আসার সম্ভাবনা ডিফারেন্সিয়াল পিস সেট থেকে। আমি কালকেও একটা স্কুল করানোর সময় বললাম যে ডিফারেন্সিয়াল পিস সেটে কিরকম ধরনের অঙ্ক আসবে, এরকম ধরনের প্যাটার্নের অঙ্ক আসবে এবছর, ঠিক আছে তো। মানে এবছর টেলর আসবে শিওর, এবছর টেলর আসবে শিওর, টেলরটা ভালো করে করতে হবে 6 নম্বরের জন্য। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি এন্ড অ্যাপ্লিকেবল পিস রেট। কালকে কি করেছিল জানিস তো, পিস সেট করার সময় টেলরের মেথডে সমস্ত ওয়ার্কারদের ওয়েজেস বের করতে বলে, আজকে ওয়েজেস বের করতে বলে তোকে, ওকে বের করতে বলছে এই সমস্ত ওয়ার্কারদের এফিসিয়েন্সি বের করে দাও এবং অ্যাপ্লিকেবল পিস সেট বের করে দাও, অ্যাপ্লিকেবল পিস সেট, ব্যাস। তাহলে চল প্রথমে লেখ লেভেল অফ এফিসিয়েন্সি, অঙ্কের নাম্বারটা লেখ, কত ছিল? 2 এর দাগের অঙ্ক, 2 এর অর্থ, তাই তো। এই অঙ্কটা তোদের নিজেরই করা উচিত। কি বলছি, আমি তোদের আগে কি গল্প বলেছি, বলছি আগে দিয়ে 15 থেকে 24 ভালো করে কর। আমার সাজেশন কি, ফার্স্ট সাজেশন কি, 15 থেকে 24। 15 থেকে 24 হয়ে যাওয়ার পর তুই দেখ 15 থেকে 24 যদি হয়ে যেত, তাহলে এই অঙ্কটা করার কোনো ব্যাপারই না। এই অঙ্কটা তো এসেছিল 16 বা 17 মধ্যে এসেছিল, এই অঙ্কটা দাও বলি না, 16 বা 17 তে এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে তো। লেভেল অফ এফিসিয়েন্সি, আমি তো তোকে বলেছি যে 15 থেকে 24 করে যাবি, যদি তুই 80-তে ভালো করে গেলে, 80-তে যদি 60 বা 70 এর কম পাস, আমাকে তারপর এসে বলবি। 15 থেকে 24 করে গেলে 80-তে 70 এর কম পেয়েছি, আমাকে বলবি, এটুকু বলে দিলাম। 80-তে 70, 10 নাম্বারটা আমি বাদ দিলাম, 10 নাম্বার এদিক ওদিক তো হতেই পারে পরীক্ষার হলে, বুঝতে পারলি তো। এবার যারা ভালো স্টুডেন্ট তারা তো 80-তে 80 তুলবে, ঠিক আছে তো। 10 নাম্বার যেমন ধর, আমি তোকে বলে দিচ্ছি আগের বছর যেমন কি হয়েছিল, স্যার পুরো 80-তে 80, হ্যাঁ
না পাওয়ার কি আছে? সবাই পেয়েছে। ওই যে 10 নাম্বারের মধ্যে কি হয়, যারা খুব ভালো স্টুডেন্ট তারা ওইগুলোকে ম্যানেজ করে নেয়। ওই এমসিকিউ বা এসএকিউ তে না কয়েকটা এদিক ওদিক কোয়েশ্চেন ঘুরিয়ে দেয়। এটা দেবেই। এটা তো আমি ১ম দিয়েই বলছি দেবেই। ঠিক আছে তো? এটা দেবেই। কিন্তু অঙ্কে কোনো সমস্যা নেই ৪৪ নাম্বার। ৪৪ নাম্বার পুরো হুবহু কমন। চিন্তা নেই। অঙ্ক থিওরি পুরো কমন। ইভেন এমসিকিউ, এসএকিউ সব কমন পড়বে। ওই যে বললাম ১ টা ২ টো এদিক ওদিক থাকে। লেভেল অফ এফিসিয়েন্সি বের করার ফর্মুলাটা কি বলেছিলাম বল? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। PQR ৩ জন ওয়ার্কার PQR বল P এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল দেখে দেখে বল? 180 তারপরটা 200 তারপরটা 240 তাই তো? এটাই তো বলেছে? অ্যাকচুয়াল প্রোডাকশন প্রথমটা 180 তারপর 200 তারপর 240 কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে? দেখ এখানে বলেছে ১ ঘন্টায় 25 ইউনিট। ১ ঘন্টায় যদি 25 ইউনিট হয় তাহলে ৮ ঘন্টায় কত? 25 × ৮ 200 হুম। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 200 প্রত্যেকের 200 ইনটু ১০০ কর। সেকেন্ডেরটা তো ১০০% হলো তাই তো? আচ্ছা তার আগেরটা কত পার্সেন্ট ছিল বল? ১৮০/২০০ ইনটু ১০০ করে 90%। আর এটা ১২০% তাই তো? এটা তো বের করতে বলেছিল তাই তো? এবার বল এটা কি হবে? এটাকে বিলো স্ট্যান্ডার্ড বলতে পারি বল দেখি? প্রথমটা তো বিলো স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছিস কেন বিলো স্ট্যান্ডার্ড হলো? এগুলো সব বলেছিলাম তো ক্লাসে। বিলো স্ট্যান্ডার্ড কেন হলো? কারণ ওটা ১০০% এর কম। আর এটা কি হলো ১০০% টাকে অ্যাবাভ স্ট্যান্ডার্ড বলা হয়। এটা তো অ্যাবাভ স্ট্যান্ডার্ড হবেই। তাহলে বুঝতে পারলি কে বিলো স্ট্যান্ডার্ড কে অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার তোকে বের করতে হবে কি পিস রেট। কিসে কি ফর্মুলা? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কোশ্চেন পড়ে বল দেখ রেট পার আওয়ার বলে দিয়েছে, কোশ্চেনেই বলে দিয়েছে। রেট পার আওয়ার 75 আর ইউনিট পার আওয়ার 25। 75/25 বলি যে এই অঙ্ক কঠিন দিতে পারে না। সত্যি বলছি এই অঙ্ক কঠিন দিতে পারে না। এই অঙ্ক কঠিন দিতে পারে না। এই অঙ্ক কঠিন হয়ই না। কাটলে কত হলো? ৩ টাকা হলো। ঠিক আছে? এবার লিখবো কি অ্যাপ্লিকেবল পিস রেট লেখ। তুমি লিখো পি ৩ টাকা। কিন্তু পি কি ছিল? বিলো স্ট্যান্ডার্ড ছিল তো। বিলো স্ট্যান্ডার্ড কত পার্সেন্ট দেয়? 80%। ২ টাকা ৪০। কিউ অ্যাবাভ স্ট্যান্ডার্ড ৩ এর ১২০% কত হবে? ৩ টাকা ৬০। আর আরও অ্যাবাভ স্ট্যান্ডার্ড ৩ এর ১২০% কত হবে? ৩ টাকা ৬০ হয়ে গেল। ঠিক আছে? হুম। এই পেজে আরেকদিন করাবো কস্ট্যাক্স কেন বলছি এই পেজ এই যে কটা কস্ট্যাক্সের পেজ করার এই কটা পেজের উপরেই কিন্তু এই পরীক্ষা নেবো শুনি। এই কটা পেজের মধ্যেই কিন্তু অঙ্কগুলো থাকবে তাও বলে দিলাম। ৩ এর দাগের অঙ্ক। এ তো অঙ্কটা করানো অঙ্ক। সেম অঙ্ক এই অঙ্ক কতবার কতগুলো স্কুলে এসছে অঙ্কটা এসছে। এই যে
3 দাগের অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা যতদূর মনে পড়ছে 2023 সালে এসেছিল এইচএসে। কি বলছে? দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার পি ইজ ₹10। রেট পার আওয়ার 10 টাকা বলেছে। টাইম টেকেন বলেছে 50 আওয়ার্স। ইফেক্টিভ রেট বলেছে কত? 15। আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। তাহলে চ আরম্ভ কর। কতবার করেছি অঙ্ক নিয়ে করা হচ্ছে? কত দাগের অঙ্ক এটা বল? যা যা বলেছি ইনফরমেশন গুলো সাজা একটা করে। রেট পার আওয়ার 10 টাকা লেখ। এই অঙ্কটা আসলে পরীক্ষা করতে পারা যাবে। ধর এই অঙ্কটা ধর প্রভু চলে আসলো। এরকম অঙ্ক আসার সম্ভাবনা আছে এই বছর। একটা আসবে এরকম অঙ্ক। রেট পার আওয়ার 10 টাকা। হ্যাঁ। টাইম টেকেন বলেছে কত? 50 ঘন্টা। ইটি। তারপর কি বলেছে? এফেক্টিভ রেট বলেছে কত? 15 টাকা। ঠিক আছে তো? কার নিয়মে? কারণ এফেক্টিভ রেট হেলসও হতে পারে, রোয়ানও হতে পারে। অঙ্কটা কর, নিজে নিয়ে কর। পরে আমাকে দেখা। এদিক দেখবি না? কেন দেখছিস? নিজে নিজে কর, নিজে নিজে কর যতটা পারবি। আরে তোদের কি বলছি? নিজে নিজে কর। বুঝতে পারলি তো? তারপর আটকে গেলে দেখ। নিজে নিজে কর। এফেক্টিভ রেট 15 টাকা। এটা কোন কার নিয়মে? হেলসের নিয়মে। এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি? ওয়েজেস বাই টিটি। আচ্ছা, ওয়েজেস বাই টিটি কত বলেছে? 15 টাকা। ওয়েজেস তো জানা নাই। টিটি কত? 50 হচ্ছে 15। তাহলে ওয়েজেস কি? 50 × 15 করলে হবে 750। ওয়েজেস বেরিয়ে গেল 750। ঠিক আছে? এবার আমরা জানি কি? ওয়েজেস ইকুয়াল টু টাইম ওয়েজেস প্লাস বোনাস। তো টাইম ওয়েজেস বের করা হলো কি? টিটি ইন্টু আর। ঠিক আছে? প্লাস বোনাস। আর এখানে ওয়েজেস কত? 750 বলে দিয়েছে। টিটি কত? 50 ঘন্টা। রেট কত করে? 10 করে। বোনাস কত বেরিয়ে গেল? 250। তোমায় কি কি বের করতে বলেছিল? বোনাস। বোনাস বেরিয়ে গেছে। এবার টাইম অ্যালাউড বের করতে বলেছিল, তাই না? কি করে বের করব? আমরা জানি বোনাস বের করার ফর্মুলাটা কি? হেলসের নিয়মে 1/2 ইন্টু টিএস ইন্টু আর। বোনাস 250 1/2 ইন্টু টিএস। আর কত? রেট 10 করে বলেছিল। 2 10 কাটলে 5 হলো। তাহলে বলতে পারি 5 টিএস ইকুয়াল টু 250। তাহলে একটা টিএস হচ্ছে 50 ঘন্টা। টিএস 50 ঘন্টা হয়ে গেল। আমরা জানি টিএ বের করার ফর্মুলা টিটি প্লাস টিএস। টিএস টিটিও 50, টিটিও 50, টিএসও 50। তাহলে টিএ কত হলো? 100 ঘন্টা হয়ে গেল। বেরিয়ে যাচ্ছে 100 ঘন্টা তো অবধি। লাস্ট পয়েন্ট বলছে এটাই তুমি রোয়ান মেথডে কত হবে? রোয়ান মেথডে ওয়েজেসটা কত হবে এটা বের করতে বলেছিল। তাহলে লেখ, লাস্টেরটা লেখ। ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। ফর্মুলা কি? টাইম ওয়েজেস প্লাস বোনাস টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ। ঠিক আছে? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল অঙ্কে? 50, তাই তো? রেট কত করেছিল? 10। টিটি 50 বাই টিএ 100 ইন্টু টিএস 50 ইন্টু রেট 10। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। কত হলো? 500 আর এখানে 250। অ্যান্সার 4.5 হচ্ছে। ইফেক্টিভ রেট না বলে বলো না। কার? রোয়ানে? হ্যাঁ, না করবো কেন? তাহলে অঙ্কটা বুঝতে পারলি? এই অঙ্কটা কিন্তু এই অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। এটা না 23 সালে এসে এই অঙ্কটা 3 বার এসছে। 15 থেকে 24 এর মধ্যে এই অঙ্কটাই 3 বার এসছে। তাও বলে দিলাম। হ্যাঁ? সেম অঙ্ক। মানে ডিজিট হয়তো চেঞ্জ করতে পারে, বাট একদম পুরো সেম অঙ্ক। 3 বার এসছে। অঙ্কটা 23 এ এসছে।
তার আগে কোন সালে এসছে? 19 সাল 19 সালে এসছে, 17 সালে এসছে, 17, 19, 23 তিনবার এসছে কিন্তু অঙ্কটা, বারবার বলছি তিনবার এসছে। ধর লেবারে তো দুটো অঙ্ক দেবে, একটা অঙ্ক দুটোর মধ্যে একটা অঙ্ক 15 থেকে 24 এর মধ্যে আসবে। আমি বলে দিলাম 15 থেকে 24 এর মধ্যে একটা অঙ্ক পাবি। একটা অঙ্ক হয়তো আনকমন পড়বে, তুই তো একটা তো পাবি। মানে আমার বক্তব্য 15 থেকে 24 ভালো করে এত সুন্দর করে যা, ও যেটা আমি সেটাই পেরে যাবে। ও সব কোশ্চেন কমন পড়বে, ভালো করে রাখবে। আর এবছর কিন্তু বারবার বলছি একটা কথা, আমি বারবার বলছি, ফার্স্ট ব্যাচ আর লাস্ট ব্যাচ কোশ্চেন সবসময় ইজি। সিম্পল কনসেপ্ট, এই তো যে কেউ জানে কনসেপ্টটা বোঝে। 10 লাখ পরীক্ষা দেবে, ও কি চাইবে কোনো স্টুডেন্টকে ফেল করানো? ও কোনোদিন চাইবে না। ফেল করালে বোর্ডের ক্ষতি, বোর্ডের লস হবে, আবার কোশ্চেন করতে গেলে, আবার পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। আবার 11 বললো না? ঠিক আছে? তো কোনো বন্ধু বান্ধব যদি পরীক্ষা নাও দেয়, ফর্ম ফিল আপ নাও করে, জোর জবরদস্তি করে পরীক্ষার হলে যা, পরীক্ষার হলে ফেলে দিতে হবে। ঠিক আছে তো? পাস করে যাবে। পরীক্ষা দিতেই হবে এবছর। এবছর ফার্স্ট বছর আর লাস্ট বছর, বুঝলি তো? সিম্পল ব্যাপার, লাস্ট বছরে কোশ্চেন সবসময় সোজা করে। আমাদেরও কলেজে এবার সিবিসিএস চলছে, লাস্ট ব্যাচ চলছে এটা, লাস্ট ব্যাচ। বারবার বলে দিয়েছি, যারা পরীক্ষা দিচ্ছিস না এবার পরীক্ষা দিতে যা, পরীক্ষা দিতে যা। লাস্ট ব্যাচ সবসময় ইজি হয়, ফার্স্ট ব্যাচ আর লাস্ট ব্যাচ। কারণ কখনো চাইবে না, আরে বোর্ডের ক্ষতি তো, বোর্ড কখনো চাইবে না যে আমি ইউনিভার্সিটি কখনো চাইবে না যে আমি লাস্ট ব্যাচে করি, যে আমি স্টুডেন্টকে আটকে দিই, এরকম করবে না। ও চাইবে। এবার কেউ যদি সাদা খাতা জমা দেয়, তাকে কি করে পাস করাবে? কারোর যোগ্যতাই নেই পাস করার, তাকে কি করে পাস করাবে? এটা বলবো না। এটা শোন, অর, এটা হলো তো অরের অঙ্কটা দেখ। কস্ট ট্যাক্সে টার্গেট কর 100 নম্বর, টার্গেট করতে গেলে যেটা তোকে বলছি, তুই কুলেখা, যেটা বারবার বলছি, কোনটা কুলেখা? 15 থেকে 24 বারবার বলছি। কস্ট ট্যাক্স কিছু করতে হবে না, তুই আর কিছু মনে হয় না, আমার তো মনে হয় না। আমি তোকে প্র্যাকটিক্যালি হচ্ছে এত বছরের এক্সপেরিয়েন্স, বিবি কোনটা আলাদা করে করার দরকার নেই। 15 থেকে 24 ভালো করে করা, কিছু করতে হবে না। পুরো একদম পুরো হুবহু একদম পুরো বারবার করে প্র্যাকটিস কর 15 থেকে 24। 90 চোখ বন্ধ করে চলে আসবে, 90। মানে ধর বুঝলেন, 80 তে ধর 70 আর প্রজেক্টে ধর 20, স্যার 10 নম্বর, আমি 10 নম্বর হোল্ড করে রাখছি। পরে কি এসেছিল এবারে দেখ, বলছে অমল আর বিমলের ওয়েজেস বের করো। সোজা অঙ্ক দিয়েছে। এখানে দেখ দিয়েছে অঙ্কটা, ওয়েজেস বের করতে হবে, সঙ্গে সঙ্গে এফেক্টিভ রেটও বের করতে বলেছে। আর এরম না যে শুধু অঙ্ক করে গেলি স্যার থিওরি পড়ে যায়নি, এরম করলে হবে না। তোকে থিওরি গুলো তো করতে হবে, যে এমসিকিউ এসিকিউ 36 নাম্বার, 36 তোকে 36 তুলতে হবে, 36 তুলতে হবে। তার জন্য কিন্তু এখন দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর আমি টেস্ট পরীক্ষার আগে আমি একটা ম্যারাথনের পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম, মনে পড়ে তো? ওই পিডিএফটা করে যে এমসিকিউ বারবার করে কর, রোজ একবার করে দেখ, রোজ একবার করে দেখ, ওখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। বারবার করে পড়ো এমসিকিউ। এবং তুই এমসিকিউ যদি মুখস্থ করে যাস, আমি বলতে পারি তুই পরীক্ষায় কমন নাও করতে পারে। মুখস্থ করা যাবে না, এমসিকিউ বুঝতে হয়, এমসিকিউ মুখস্থ করা যায় না। তুই যেটা পড়ে গেছে সেই এমসিকিউ দিল না, বাট কনসেপ্ট যার ক্লিয়ার সে এমসিকিউ রাইট করে দেবে। এটাই সমস্যা হয়, যারা মুখস্থ করে যায়, যারা বুঝে যায়, দুটোর মধ্যে সমস্যা থাকে। ওয়ার্কার কারা কারা ছিল? দুজন ছিল, একটা পি আর কিউ, তাই তো? এখন লিখবো, লিখে লিখে করছি, যে সিস্টেম শিখিয়েছিলাম, পি আর কিউ। প্রথমে লিখবো কি বল? প্রথমে লিখবো টাইম অ্যালাউ। টাইম অ্যালাউ করা ছিল 40 আর 44, লেখ 40 আর 44। ব্র্যাকেটে লিখবো আওয়ার্স, মাইনাস করবো কি টাইম টেকেন। কত ছিল টাইম টেকেন স্যার বলেনি, কিন্তু সেভ বলেছে। এই অঙ্কটাও ইয়ারে আসা অঙ্ক। টাইম সেভ বলেছে 4 দুজনেরই 4 দেখ। তাহলে কি লিখবো? টাইম সেভড। তাহলে কত হচ্ছে এখানে? 36 আর এটা 40, ঠিক আছে। এবার কি করবো? রেট পার আওয়ার কত বলেছে অঙ্কে বল? রেট পার আওয়ার, রেট পার আওয়ার কত করে বলেছে? 16 আর 10, 16 আর 10, ঠিক আছে। তারপর স্কিম লেখ, স্কিম কাকে কি স্কিম বলেছে বলতো? প্রথম জনকে হেলসে, তাই তো? তারপরের জনকে রোয়ার। এবার কি করবি?
টাইম ওয়েজেস, লেখ টাইম ওয়েজেস, ফর্মুলা কি? টিটি ইন্টু আর। তোরা যেহেতু বাচ্চা তাই লিখে লিখে দেখাতে বলবে, যারা খাতা দেখে তারা বলে স্টুডেন্ট তুমি লিখে দেখাও, ঠিক আছে তো? পি, পি কত ছিল? 36, পি ছিল, টিটি ছিল 36, রেট কত ছিল? 16 টাকা করে। কিউ টিটি কত ছিল? 40, রেট কত করে ছিল? 10 টাকা করে। তো এটা 400 হবে, আর 36 ইন্টু 16 করে কত হয়েছিল বলতো? 576 পি কিউ ছিল না এ বি? অমল, অমল অমল বিমল, আচ্ছা ঠিক আছে, অমল বিমলই লিখি। আমি ভুল করে পি কিউ লিখে দিয়েছি। অমল বিমল, আচ্ছা সরি। অমল বিমল। এই আমাকে বল দেখি, তোরা তোরা কেউ তো করেছিস? 36 সঙ্গে 16 গুণ করে কত করেছিলি? 576। কস্ট পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা না, লাগবে না তো। খুব টাইম লাগে, খুব টাইম হলে 2.5 ঘন্টা, খুব টাইম লাগলে 2.5 ঘন্টা। অনেকেও 2 ঘন্টাও হল দিয়ে বেরিয়ে যাবে, মানে সেই লেভেলে প্রিপারেশন থাকলে। অতক্ষণ লাগবে না টাইম। অ্যাকাউন্টস একটু টাইম লাগবে। তাও তুই বেবি কুন্ডু যত ভালোভাবে টেস্ট পেপার সলভ করবি তত অনেক কম সময় লাগবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তো কতক্ষণ লাগবে পরীক্ষা হলে। এবার যোগ দিয়ে লেখ বোনাস। বোনাস বের করার ফর্মুলাটা করবো। প্রথমে কি করবো? অমল, আচ্ছা অমলকে বোনাস কার নিয়মে বলেছিল? হ্যালসে, তাই তো? 1/2 ইন্টু টিএস ইন্টু আর। তাহলে 1/2 ইন্টু টিএস 16 ইন্টু আর কত করেছিল? 16। কত পেয়েছিল বলতো বোনাস হ্যালসের? এই কত পেয়েছিল অমলের বোনাস? কত পেয়েছিল করে দেখ। কম হবে। হ্যাঁ, চার চার দুটোই দাঁড়া, বলছেই চলে। আমি একটু ভুল লিখেছি, টাইম সেভ 4 ছিল, আমি 16 লিখে দিয়েছিলাম। রেড করার বদলে গেছে। 32 হবে। রেড করার বলেছে। না রেড করে 16 তো, 16 আর 10 32 হবে, সরি একটু ভুল লিখেছিলাম, এটা 32। আর বিমল, বিমল ফর্মুলা কি ছিল? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল বিমলের? টিটি ছিল 40 বাই 44, লেখ 40 বাই 44। টিএস কত? 4, আর রেট কত করে? 10। কত হয়েছিল এটা ক্যালকুলেট করে? কোনটা? কোনটা রয়েছে? 4 আর 44 কাটলে 11 হচ্ছে, তার মানে কত হচ্ছে? 400/11। 36.36, 36.36। হ্যাঁ হ্যাঁ কি? 6 2 8 7 8 3 10 5 আর 1 6, 608, আর ওটা 436.36, এটাই তো বেরিয়েছিল। হ্যাঁ এটা হলো ওয়েজেস। এবার তোকে বের করতে বলছিল এফেক্টিভ রেট। ফর্মুলা কি? ওয়েজেস বাই টিটি। তাহলে 608 বাই টিটি কত ছিল বলতো? 36, আর ওটা 436.36 কে টিটি, টিটি কত ছিল? 40। বল প্রথমটা ভাগ করে কত হয়েছিল? 16.88 16.88, আর ওটা 10.909 10.909। সেই অঙ্কটা শেষ হয়ে গেল। আমি 8-9 লিখছি। 8-9 লিখলে তো কোনো প্রবলেম নেই। কোনটা? আচ্ছা তাহলে এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট কি বলেছিল দেখ, 4 থেকে চলে আয়।
বলছে গিভ টু এক্সাম্পল অফ মানে ট্যাক্স চলে এসেছি টু এক্সাম্পল অফ ডিমড ওনার অফ হাউস প্রপার্টি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 মানে ডিমড ওনারশিপ কাকে মানে ডিমড ওনারশিপের দুটো উদাহরণ দিতে বলেছিল এর সঙ্গে অরে দিয়েছিল চার্জিং সেকশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এগুলো সমস্ত জিনিস থিওরি গুলো পড়া থিওরি বিতে বলেছে কি রাইট দ্য ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট পার্থক্য লেখো অরে বলেছে হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায় এই যে এই সমস্ত স্কুলের টেস্টের কোশ্চেন দিয়ে যতগুলো টেস্টের কোশ্চেন দিয়েছি তুই থিওরি গুলো কি দিয়েছে তুই এমনি ফোকাস করতে পারিস আমার যে থিওরি সাজেশন গুলো হবে এইগুলোই থিওরি সাজেশন থাকবে এইগুলোই খুব যে সমস্ত স্কুল থেকে টিচাররা কোশ্চেন সেট করেছে তাদের তো একটা নিজস্ব একটা সাজেশন আছে তারা একটা সাজেশন করে সাজেস্টিভ কোশ্চেনই কিন্তু এর মধ্যে রেখেছে ঠিক আছে তো এই যে আমি যে তোদের বিজনেসের সাজেশন দিয়েছি বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন দেখবি আমি যে সাজেশন গুলো দিয়েছি ওই কোশ্চেন গুলোর মধ্যে আছে কারণ আমি যে সাজেশন দিয়েছি এই বছরের জন্য ওই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট যে সমস্ত স্কুলের টেস্টের কোশ্চেন করেছে স্যারেরা তারা তো সেই অনুযায়ী ভেবেই করেছে এই বছরের জন্য কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলোই দিয়েছে সুতরাং দেখবি ভালো করে সিট দাগে কি দিয়েছে একটা আদার সোর্সের অঙ্ক দিয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী আর এন দাস ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25 চলে আয় প্রথমে বলছে ফ্যামিলি পেনশন লেখ আচ্ছা চারের দাগে সি ফ্যামিলি পেনশন আদার সোর্সে আসে দেখি ফ্যামিলি পেনশন কত টাকা দিয়েছে 1.5 লাখ টাকা তো 1.5 লাখ টাকা এই যে বাইরে লিখলাম বাইরে দেখ 1.5 লাখ টাকা এখানে লিখলাম এর থেকে মাইনাস করতে কি শিখেছি বল এক্সেমশন সেকশনটা কি ছিল আন্ডার সেকশন 57 সাবসেকশন 2 রোমান 2 স্মল এ বেসার কিছু লিখতে হবে না এক্সেমশন এই সেকশনে পাওয়া যায় কি লিখবো 1/3 অফ ফ্যামিলি পেনশন or 15,000 টাকা which ever is lower তুই নিজে ভাব 1.5 লাখ টাকার 1/3 করলে কত হয় 50,000 টাকা আর 15,000 টাকা 50 আর 15 মধ্যে ছোট কোনটা 15 তো 1.5 লাখ থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 1,35,000 ফ্যামিলি পেনশনের অ্যান্সার হবে কত 1,35,000 এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল ঠিক আছে নেপাল কি ভারতবর্ষের মধ্যে পড়ে না ভারতবর্ষের বাইরে ওদের একটা দেশ ওটা একটা দেশ নেপাল একটা দেশ ঠিক আছে ভারতবর্ষের বাইরে ঠিক আছে ভারতবর্ষের বাইরে ঠিক আছে তো ভারতের মধ্যে পড়ে না তাই এটাকে বলা হবে নন এগ্রিকালচার ইনকাম আদার সোর্সে আসে লেখ এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল 10,000 টাকা তারপরে কি ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি এটাও কিন্তু আদার সোর্সে আসবে ট্যাক্সেবল কত টাকা 10,000 টাকা তাহলে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই 5,000 টাকা লিখে দে ফ্রম এসবিআই 5,000 টাকা কত হচ্ছে 1,35,000 আর 20 1,55,000 আর 5 1,60,000 তাই তো হয়ে গেল ইনকাম ফ্রম আদার সোর্সেস হয়ে গেল এবার হাউস প্রপার্টির অঙ্ক করবো
প্রথম অঙ্কটা কি বলে দেখ, শ্রী গৌতম পাল ইজ দ্য ওনার অফ 2 হাউস ইন কলকাতা। গৌতম পাল কলকাতায় দুটো বাড়ির মালিক। তো বলেছিলাম যখনই হাউস প্রপার্টি অঙ্ক করবি সিটিটা খুব ভাইটাল, কোন সিটিতে বাড়ি দিয়েছে। তাহলে গৌতম পাল কলকাতায় দুটো বাড়ির মালিক, দুটো বাড়ি দিয়ে দিয়েছে, একটা বাড়ি লেট আউট আর একটা বাড়ি সেলফ অকুপাইড। তো কি বের করতে বলেছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেই গৌতম পালের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হচ্ছে। ছোট্ট অঙ্ক, সোজা অঙ্ক। দাগ কাট, ফুল পেজ নে। যে লেখাগুলো আমি লেখাচ্ছি না যে প্রতিটা অঙ্ক করার সময় উপরে কি লিখতে হয়, এগুলো তোরা প্রত্যেকে জানিস, ক্লাসে প্রতিটা অঙ্ক করেছি জানিস, এগুলো আর বলছি না। প্রথমে লিখবো ফার্স্ট হাউস, ব্যাকেটে লিখবো লেট আউট। লেখ ফার্স্ট হাউস, ব্যাকেটে লেখ লেট আউট। কি লিখবো প্রথমে? গ্রস মিউনিসিপাল ভ্যালু, কারণ কলকাতায় বাড়ি থাকলে কি লিখতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত ছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু? বলে দিয়েছিল 3 লাখ টাকা। লেখ 3 লাখ টাকা। তারপর লিখবো কি ফেয়ার রেন্ট। কত বলেছিল ফেয়ার রেন্ট? দেখ 2.5 লাখ টাকা। ফেয়ার রেন্ট বলেছিল কত? 2.5 লাখ টাকা। এই দুটোর মধ্যে বড় কোনটা? 3 লাখ। এবার লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট। কত টাকা বলেছিল স্ট্যান্ডার্ড রেন্ট? 3 লাখ টাকা। দুটোর মধ্যে ছোট কোনটা? 3 লাখ টাকা। এটাকে বলে স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো কি স্টেপ 2, অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে দেখ? অ্যানুয়াল রেন্ট বলেছে 2,40,000। দুটোর মধ্যে বড় কোনটা? 3 লাখ। কি লিখবি? স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। ঠিক আছে তো? এর থেকে মাইনাস করবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি ক মাস ছিল? 2 মাস ছিল ভ্যাকেন্ট। 2 মাস ছিল ভ্যাকেন্ট, তাই তো? 2 মাস ছিল ভ্যাকেন্ট। তার মানে এই অ্যানুয়াল রেন্ট কত ছিল? 2,40,000। অ্যানুয়াল মানে কি? 12 মাস। 12 মাসে 2,40,000 হলে 2 মাসে কত? 40,000 টাকা। তো 3 লাখ থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 2,60,000। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে তো? হয়ে গেল। এবার এর থেকে কি মাইনাস করব? মিউনিসিপাল ট্যাক্স। or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. ঠিক আছে তো? তো মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? 27,000 টাকা ছিল। ঠিক আছে তো? যার মধ্যে 8,100 পেড বাই টেনেন্ট। ভাড়াটিয়া পে করেছে 8,100। তাহলে মালিক কত পে করেছে? 27,000 থেকে 8,100 বাদ দিতে হবে। 18,900 টাকা। বাদ দিয়ে বল কত হচ্ছে? যেটা বেরোচ্ছে তাকে বলা হয় নেট 40,100 অ্যানুয়াল ভ্যালু। 2,41,100। এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন।
এই 2,41,100 ওপর 30%। তো হচ্ছে 72,330। আর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। দেখ ইন্টারেস্ট অন লোন কত টাকা বলেছিল? ইন্টারেস্ট অন লোন বলেছিল 45,000 টাকা। কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায় 45,000 টাকা। তাহলে 45,000 টাকাই আসবে এখানে। তো হচ্ছে 1,17,330। বাদ দিয়ে বাইরে বসা। 1,23,770 হয়ে গেল। এটা হচ্ছে হাউস 1 হলো। এবার যে হাউস 2 করবো। সেলফ অকুপাইড। প্রথমে কি লিখবো? নেট অ্যানুয়াল ভ্যালু। সেলফ অকুপাইড বাড়ি নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হয়। তো সেকেন্ড ঘরে লিখবো নীল, এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো কি? এটাই লিখবো ইন্টারেস্ট অন লোন। তো এখানে কি ছিল? ইন্টারেস্ট অন লোন। হ্যাঁ, ইন্টারেস্ট অন লোন 75,000 টাকা ছিল। কি জানতাম? কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। এখানে 75 আছে, পুরো 75ই নিয়ে নেব। নীল থেকে 75 বাদ দিলে হবে -75,000। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 48,770। যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তোরা এমনি লক্ষ্য করছিস এক একটা পেজ করতে, মানে যতগুলো পেজ করছি, মানে রিসেন্ট ইয়ারে, মানে এই যে রিসেন্ট ইয়ার কয়েকটা ক্লাস করছি, এক একটা পেজ করতে কতক্ষণ করে সময় লাগছে? এক একটা পেজ 1 ঘন্টা বেশি সময় লাগছে। তার মধ্যে অরের অঙ্কগুলোও করছি। তো তুই যদি ভালো প্র্যাকটিস থাকে তোর অঙ্ক করতে কতক্ষণ লাগবে তুই বল? অঙ্ক করতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা তোর যদি ভালো প্র্যাকটিস থাকে 1 ঘন্টার মধ্যে অঙ্ক ইজিলি নেমে যায়। তুই দেখ কালকে নামলো 58 মিনিটে, তার আগের দিন 58, 59, মানে মোট করে 1 ঘন্টার মধ্যে নামছে। এবং 1 ঘন্টার মধ্যে কি অরের অঙ্কগুলোও করছি ভাব। লেবারের যে 2 টো অঙ্ক থাকছে, যে একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্ক করছি। আবার হাউস ওয়ার্ডির 2 টো অঙ্ক করছি। সব 1 ঘন্টার মধ্যে নেমে যাচ্ছে। আর তোর বাকি 2 ঘন্টা 15 মিনিট, বাকি কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে। পরীক্ষার 2 ঘন্টা মানে যদি ভালো করে জানা থাকে 2 ঘন্টার মধ্যে এনাফ। 2 ঘন্টা এনাফ পরীক্ষা। ঠিক আছে? 2 ঘন্টায় ইজিলি নামানো যাবে পেপার। প্র্যাকটিস, এজন্য কি প্র্যাকটিস খুব ভালো থাকতে হবে। তো দেখ এখানে কি বলছিল? অরে কি থিওরি দিয়েছিল? হয়ে গেছে, জাস্ট অরের থিওরিটা বলে দিই কি বলছে। State the deduction available under the 24 subsection B of the Income Tax Act excluding interest for pre-construction period. ঠিক আছে? তো from the annual value of one self-occupied residential house in respect of interest on money borrowed. আরে এখানে কি বলেছে? বলছে যে একটা থিওরি দিয়েছে। থিওরিটা ভালো থিওরি দিয়েছে। বলছে আন্ডার সেকশন 24 বি তে কার কথা বলা আছে? ইন্টারেস্ট অন লোন, মানে ইন্টারেস্ট অন লোনের ছাড় সম্পর্কে বলা আছে। ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য ওয়ান মানে সেলফ অকুপাইড বাড়ির আমরা রুল কি পড়েছি? সেলফ অকুপাইড বাড়ির রুল কি পড়েছি? যে এখানে কি বলেছে? এক্সক্লুডিং ইন্টারেস্ট ফর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। একদম সুন্দর দেখবি আমাদের নোট লেখানো ছিল যে সেলফ অকুপাইড বাড়ির ইন্টারেস্ট অন লোনের রুল কি ছিল। তো ওই বিভিন্ন যে রুল গুলো ছিল সেই রুলটা তোকে লিখতে হবে যে সেলফ অকুপাইড বাড়ির জন্য লোন নিলে তার ইন্টারেস্টের ছাড়টা সম্পর্কে কি ছিল, সেটা তোকে লিখতে হবে। সেটাই তোকে লিখতে বলেছে এবং আমাদের সুন্দর করে একটা চার্ট করে লেখানো ছিল। ঠিক আছে? তো চার্ট করে লেখানো ছিল, ওইটা লিখতে হবে। আর কি বলেছে? একটা অঙ্ক দিয়েছে দেখ, ছোট্ট অঙ্ক, সোজা অঙ্ক দিয়েছে। বলছে নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস 3 লাখ টাকা। নেট অ্যানুয়াল ভ্যালু বলেছে 3 লাখ টাকা। ঠিক আছে? তো এবার বলছে কি এটা ইন্টারেস্ট, এটা লেখা হবে ইন্টারেস্ট। ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন পারপাসে তুই লোন নিয়েছিস।
ঠিক আছে তো? এবং ইন্টারেস্ট দিয়েছি কত? 2.5 লাখ টাকা। আমি কি শিখেছিলাম? কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে। লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তাহলে এখানে ইন্টারেস্ট কিন্তু 2.5 লাখ টাকাই আসবে। কারণ এটা লেট আউট বাড়ি বলেছে। ঠিক আছে? আর ক্যালকুলেট ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। তাহলে ছোট্ট অঙ্ক 2 লাইনের অঙ্ক, হ্যাঁ? তার মানে ওরা কি বলেছে বল? নেট অ্যানুয়াল ভ্যালু বলেছে, তাই তো? ন্যাভ বলেছে, ন্যাভ। লেখ নেট অ্যানুয়াল ভ্যালু বলেছে। কত টাকা বলেছে বল? এই যে এই অঙ্কটা, এটা কিন্তু এসএকিউ তে আসতে পারে। এই ছোট্ট এইটুকু অঙ্কের কিন্তু এসএকিউ তে আসে না। এসএকিউ এরকম দেয়, এসএকিউ তে প্রচুর আছে এটা। নেট অ্যানুয়াল ভ্যালু এসএকিউ বা এমসিকিউ থাকতে পারে। নেট অ্যানুয়াল 3 লাখ টাকা। এর থেকে কি করতাম বল? ডিডাকশন আন্ডার সেকশন 24 করতাম। প্রথমে কি লিখতাম বল? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। মনে পড়ছে এগুলো এমসিকিউ তে ছিল? 30% মানে 3 লাখে 30% করলে কত হবে? 90,000 টাকা। আর কি ছিল? ইন্টারেস্ট অন লোন কত ছিল বল? ইন্টারেস্ট অন লোন 2.5 লাখ টাকা বলেছিল। শেষ। 3 লাখ থেকে 3,40,000 বাদ দিই, মানে -40 হচ্ছে, তাই তো? হ্যাঁ, -40,000। ব্যাস হয়ে গেল। এটাই ছিল অ্যান্সার। হয়ে গেল অঙ্কটা। এটা কিন্তু একদম এমসিকিউ তে দিতে পারে, এটা এসিকিউ তে দিতে পারে। এই কোশ্চেনটা এমসিকিউ তেও দিতে পারে, এসিকিউ তেও দিতে পারে। ঠিক আছে তো? লং কোশ্চেন তো এমনি দিয়েছে, আলাদা পার্ট দিয়েছে। বাট এটা এমসিকিউ বা এসিকিউ যেকোনো জায়গায় দিতে পারে। হয়েছে? কত বড় দাগ কাটলি তুই? 2 লাইনের অঙ্ক তো। তো অঙ্কগুলি হয়েছে। ঠিক আছে, অঙ্কটা করে কমপ্লিট কর। ডিডাকশন কর। 30% লেখ, 3 লাখ 30% 90,000 টাকা লেখ। আর ইন্টারেস্ট অন লোন লেখ। কত বলেছে? 2.5 লাখ টাকা। কেন 2.5 লাখ টাকা হলো বুঝিস তো? কনস্ট্রাকশন বলে জন্য না, লেট আউট বাড়িতে কোনো লিমিট হয় না। কনস্ট্রাকশন পারপাসে লেট আউট বাড়ির কোনো লিমিট হয় না, তাই 2.5 লাখ টাকা বসে গেছে। এটা সেলফ অকুপাইড অঙ্ক থাকলে 2 লাখ টাকা বসতাম। লাস্ট অঙ্ক কি বলেছিল দেখ এখানে। বলছে সি রবি রয় ইজ দ্য ওনার অফ 2 হাউস। নেট অ্যানুয়াল ভ্যালু তোকে বের করতে বলেছে। ঠিক আছে তো? -40। ঠিক আছে? সি নম্বর অঙ্কে তোকে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে, প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ি। দুটো ঘর করবি, অ্যামাউন্টে দুটো ঘর কর, হ্যাঁ? শোন, এটা হচ্ছে ফার্স্ট হাউস, এটা হচ্ছে সেকেন্ড হাউস। প্রথমে সিটি বলেছে, কোন শহরে বাড়ি আছে বলেনি। তার মানে নরমালি মিউনিসিপাল ভ্যালু লিখবো। লেখ মিউনিসিপাল ভ্যালু, প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু। কত কত বলেছে? 40,000 আর 29,000। লেখ 40,000 29,000। তার নিচে লেখ ফেয়ার রেন্ট। কত কত বলেছে ফেয়ার রেন্ট? 45,000 39,000। লেখ। দুটোর মধ্যে বড় কোনটা? 45,000 39,000। এর নিচে লেখ স্ট্যান্ডার্ড রেন্ট। কত বলেছে দেখ স্ট্যান্ডার্ড রেন্ট? 37,000 41,000। ঠিক আছে তো? তার মানে ছোট কোনটা হচ্ছে বল? 37,000 আর এখানে হচ্ছে 39,000। এটাকে বলা হয় স্টেপ 1। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। লেখ রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অঙ্কে আনরিয়ালাইজড বলেছিল না? অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট তো বলে, আর রেন্ট রিসিপ্টটাই হয়ে গেল অ্যানুয়াল রেন্ট। 41 আর 35। লেখ 41,000 আর 35,000। বড় কোনটা? 41,000 আর 39,000। যেটা বেরোলো তাকে বলা হয় স্টেপ 3। কি লিখবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু।
মাইনাস কর মিউনিসিপাল ট্যাক্স। কত বলেছে মিউনিসিপাল ট্যাক্স? 3,000 আর 2,500 শেষ। 3,000 আর 2,500, 38,000 আর 36,500। এটাকে বলা হয় নেভ, নেট অ্যানুয়াল ভ্যালু। শেষ হয়ে গেল পেজটা। দেখ 50 মিনিট 35 সেকেন্ড, ঠিক আছে? 50 মিনিট, তাও তো কত কথাবার্তা বললাম, তার মধ্যে 50 মিনিট তোরা টুকতে টাইম লাগলো, 50 মিনিট লাগলো, 50 মিনিটের পর পেপারটা নামিয়ে দিল।